আমাদের সবার প্রিয় আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এসেছেন। আমরা আনন্দিত। পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান হিসেবে শৃঙ্খলমুক্ত পশ্চিমবঙ্গ, বাঁধনমুক্ত পশ্চিমবঙ্গ, যেখানে সংবিধানের প্রতিটি স্তম্ভ সুরক্ষিত। তাসলিমা নাসরিনেরও বিয়ে হয়নি। পশ্চিমবাংলায় এলিজিবল ব্যাচেলার প্রচুর আছে, তো তাদের তো একটা চান্স তৈরি হয়ে গেল। যদি কোনোভাবে কিছু একটা কেমিস্ট্রি ম্যাচ করে যায়, যারা যারা এলিজিবল ব্যাচেলার আছে, তো তারা তো তাসলিমার মতো সুন্দরীকে আনার চেষ্টাই করবে না। তার গ্ল্যামার এখনও তো দেখছি, সানগ্লাস ফানগ্লাস পরে যে পরিমাণ ভক্ত গেছে, উলু দিয়ে নিয়ে আসছে, আমার তো মনে হচ্ছে মা দুর্গাকে নিয়ে আসছে। এরা যা কীর্তি কারবার করছে আর কি। ও মুসলিম বলেই তো ওর দাম। সনাতনীরা তো হরদম ইসলামের বিরুদ্ধে কুৎসা করে, গালি দেয়, মজা আসছে না। মুসলিম দেয় বলে তার এত দাম। তার নাম যেহেতু ও তো মুসলিম না, তার নামটা মুসলিম, তাই এত তার দাম, তাই কামাল হোসেনের এত দাম। কবি জয় গোস্বামী এখানে আছেন, আপনি যদি একটু মঞ্চে আসুন, কিছু বলুন। দর্শক, তসলিমা নাসরিনকে শুভেন্দু অধিকারী নাগরিকত্ব দিলেন, ভারতের নাগরিকত্ব দিলেন। দর্শক, তসলিমা নাসরিন, যাকে বাংলাদেশ থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে একমাত্র মুসলিমদের ধর্ম নিয়ে অবমাননা করার জন্য, যিনি লেখিকা কম, মুসলিম বিদ্বেষী বেশি। তসলিমা নাসরিন যেই কাজ আরও মোটামুটি 20 বছর আগে করে গিয়েছে, যে ঘৃণিত কাজ করে গিয়েছে, সেটা তো আজকের এই প্রজন্ম জানে না। আজকের এই প্রজন্ম তার খুব সুন্দর সুন্দর কথা শুনে মনে করে যে মুসলিমরা কেন এইরকম একজন লেখিকাকে লাথি মেরে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিল। পরবর্তীতে যখন কলকাতায় আসলো, হিন্দুরাও লাথি মেরে তাড়িয়ে দিল কলকাতা থেকে। তো আপনি কি মনে করেন, একটা দেশ যেখানে বয়কট করে দিল তসলিমাকে, তারপর অন্য একটি দেশে আসলো এবং সেখানকার সেই জায়গার ভাষাটাও বাংলা, মানে কলকাতার কথা বলছি, আমি পশ্চিমবঙ্গের কথা বলছি, সেই জায়গায় বসে আবার যখন কবিতা টবিতা লেখা শুরু করলো, সেখানকার মানুষ বিরক্ত হয়ে তাকে লাথি মেরে কলকাতা থেকে বের করে দিল। এখন এই তসলিমা নাসরিনকে আমি দেখি বিভিন্ন জায়গায়, এখন এই আমরা তো দেখলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে তসলিমা নাসরিনের সেই অনুষ্ঠানে এসেছেন এবং তাকে নাগরিকত্ব দিয়েছেন এবং বলেছেন আপনি যখন খুশি তখন এই কলকাতায় আসবেন, এই পশ্চিমবঙ্গে আসবেন, এই পশ্চিমবঙ্গে আপনাকে সুরক্ষা মুখ্যমন্ত্রী, স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে দিবেন। এখন আমার কথা হচ্ছে, এই 5 বছর না হয় দিলেন সুরক্ষা, তারপরে যখন শুভেন্দু অধিকারী ক্ষমতায় না থাকবে, তখন আসলে তাকে কে সুরক্ষা দিবে আমাকে বুঝান। কোনো সরকারই তো এই তসলিমা নাসরিনকে সহ্য করতে পারে না, পারেনি। তার কথায় এতটাই তিক্ততা, এতটাই জঘন্য, এতটাই নিম্ন নিকৃষ্ট তার কবিতাগুলি, তার লেখাগুলি, যে কারণে তাকে বাংলাদেশ এবং কলকাতা থেকে দুই জায়গা থেকেই লাথি মেরে বিদায় করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি শুভেন্দু অধিকারী তাকে নিয়ে খুব নাচানাচি করতেছে
তসলিমা নাসরিনকে নিয়ে শুভেন্দু অধিকারী খুব নাচানাচি করতেছে। আর এই নাচানাচি করার একমাত্র কারণ হচ্ছে সে এখন মুসলিমদের বিরুদ্ধে কথা বলা শুরু করবে। সবেমাত্র আসলো তো, এখন পর্যন্ত কথা বলা শুরু করেনি, কিন্তু কথা বলা শুরু করবে এবং মুসলিমদের কোথায় কোথায় কি আছে না আছে সেগুলি বানিয়ে বানিয়ে বলবেন। মুসলিমরা এই অপরাধ করেছে, ওই অপরাধ করেছে, সেগুলি বানিয়ে বানিয়ে বলবে, খুব সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ সাজিয়ে। মানে এটাকে বলা যায় যে খুব ষড়যন্ত্র করে মুসলিমদের বিরুদ্ধে লাগবেন, মুসলিমদের বিরুদ্ধে কথা বলবেন। নওশাদ সিদ্দিকী তো গতকাল বলেই দিলেন যে শুভেন্দু অধিকারীর যেসব ওই কাজ যেগুলি করার কথা ছিল ওনার, যে কাজগুলি উনি করতে পারেননি, অক্ষম, ব্যর্থতা, সেগুলি ঢাকার জন্য এই তসলিমা নাসরিনকে এনেছেন এবং এই তসলিমা নাসরিনের টপিকটাকে মানুষের সামনে খাওয়ানোর চেষ্টা করতেছে। এই তসলিমা নাসরিনের আসলের বাড়ি কোথায়? তসলিমা নাসরিন এর জন্ম 25শে আগস্ট 1962 সালে বাংলাদেশের ময়মনসিংহ শহরে, তৎকালীন পূর্ব পাকিস্তান। তার শৈশব ও বেড়ে উঠেছে মূলত ময়মনসিংহেই। আর এই ময়মনসিংহ কোথায়? ময়মনসিংহ হচ্ছে বাংলাদেশের ভিতরে। সেই বাংলাদেশের একজন নাগরিককে আপনি রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দিয়ে নাগরিকত্ব দিতেছেন, আর বাংলাদেশের অন্য যারা রয়েছেন তাদেরকে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ফেলে সেখান থেকে লাথি মেরে বের করে দিচ্ছেন। দেয়নি? এই যে পুশ ইন পুশ আউট হয়েছে না, কিছুদিন আগে ঘটনা ঘটেছে না, একজন গরিব মানুষ সে খিদার দায়, পেটের দায় ভারতে গেছে অনেক আগে, সেখানে গিয়ে কাজবাজ করে সেখানে সে বাড়ি করেছে, গাড়ি করেছে, সেখানে কলকারখানা করেছে। সেই কলকারখানার উপর হামলা করে এই শুভেন্দুর চামচা যেগুলি, এই শুভেন্দুর কর্মী, এই বিজেপির কর্মী, তারা সেখানে হামলা করে তাদের কাছ থেকে তাদের এত বছরের কষ্টে অর্জিত সেই ঘর বাড়ি, সেই ব্যবসা প্রতিষ্ঠান, সেগুলি কেড়ে নিল। তখন শুভেন্দু অধিকারী কিছুই বলল না যে বাংলাদেশিরা কেন এখানে আসলো এবং তারা এখানে কেন ব্যবসা করবে, এইটা ভাবলো না। এইটুকু মানুষত্ব, এইটুকু মানবতা তার ভিতরে ছিল না যে এই মানুষগুলি এত কষ্ট করে এখানে সম্পত্তি তৈরি করেছে, তো এদের সম্পত্তিগুলি বিক্রি করুক এবং আস্তে আস্তে চলে যাক। তারা যেহেতু অন্য একটি দেশের নাগরিক, কিন্তু তাদের দেশেই তো সম্পত্তি করেছে, সম্পত্তিগুলি আস্তে আস্তে অর্ধেক দামে বিক্রি করে আসতো। কিন্তু না, সেইগুলিকে জোর জবরদস্তি করে সেখানকার লোকেরা, স্থানীয় লোকেরা, বিজেপির নেতাকর্মীরা সেগুলিকে জোর দখল করে সেগুলিকে ওই ভেকু দিয়ে সেইগুলিকে ভেঙে ফেলেছে বুলডোজার দিয়ে। ওই বুলডোজার মন্ত্রী না শুভেন্দু অধিকারীকে তো আমি সবসময় বুলডোজার মন্ত্রী বলি। তো ময়মনসিংহে যার জন্ম সেই হচ্ছে এই তসলিমা নাসরিন। বাবা রজব আলী একজন চিকিৎসক, মেডিকেল শিক্ষক, মা মইদুলারা গৃহিণী। পড়াশুনোও এই ময়মনসিংহেই করেছেন। পরে আস্তে আস্তে কবিতা টবিতা লেখা শুরু করেছেন। বিভিন্ন মুসলিমদেরকে বিভিন্নভাবে, মুসলিমদের নবীদেরকে বিভিন্নভাবে হ্যাঁ প্রতিপূর্ণভাবে কথা বলে, মানে এখন যদি আমি যদি এই যে হিন্দু ভাইরা যারা আমার ভিডিও দেখছেন, আপনাদের দেবদেবীকে যদি আমি গালাগালি শুরু করি, তো আপনাদের কাছে কেমন লাগবে? যে কোনো যুক্তি নেই, তর্ক নেই, আমি ওইটা বলে দিলাম যে এগুলো সব ভুয়ো চুয়া, এইসব মূর্তি টুর্তি, তো আপনাদের খারাপ লাগবে না? অবশ্যই খারাপ লাগবে। তো একইভাবে যদি মুসলিমদের নবীকে নিয়ে বিভিন্নভাবে ভুয়ো প্রমাণ করার চেষ্টা, বিভিন্নভাবে কটূক্তি করে কথা বলা, অবমাননা করা, সেটাকে মুসলিমরা সহ্য করবে? আচ্ছা, মুসলিমরা বুঝলাম মুসলিমরা জঙ্গি, মুসলিমরা একদম অনেক খারাপ মানুষ, সেই জন্য তাকে লাথি মেরে বাংলাদেশ থেকে তাড়িয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে যাওয়ার পর হিন্দুরাও তাকে লাথি মেরে, হিন্দু মুখ্যমন্ত্রীরা তাকে লাথি মেরে কেন তাড়ালো? এবং মমতা ব্যানার্জি পরের বার ক্ষমতায় এসেছেন, মমতা ব্যানার্জি 15 বছর ক্ষমতা ছিলেন, সেই 15 বছরও তিনি ক্ষমতা পশ্চিমবঙ্গে আসতে পারেননি। আজকে শুভেন্দু অধিকারী তো তারে একমাত্র এনেছেন মুসলিমদের বিরোধিতা করানোর জন্য। এটা তো স্পষ্ট, এটা
যদিও এখন পর্যন্ত নওশাদ সিদ্দিকী ভাইজান, আব্বাস সিদ্দিকী ভাইজান এরা এখন পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি, কিন্তু দু একটা কথা বলা শুরু করুক, তারপর এমনভাবে কথা বলা শুরু করবে যে এই তসলিমা নাসরিনকে শুভেন্দু অধিকারী নিজের আবার আমেরিকায় রেখে আসতে হবে, এমন অবস্থা করবে। দেখেন দর্শক, আপনাদের জন্য কয়েকটি ভিডিও আমি রেখেছি, সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, এখনই একটি সাবস্ক্রাইব করে দিন। কোনোভাবে ধমক চমক, দেখে নেব, আটকে দেব, এসব জিনিস অতীত হয়ে গেছে। একবার নয়, আপনি যখনই মনে করবেন বারে বারে আসবেন, সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। তাসলিমা নাসরিনেরও বিয়ে হয়নি, পশ্চিমবাংলায় এলিজিবল ব্যাচেলার প্রচুর আছে, তো তাদের তো একটা চান্স তৈরি হয়ে গেল। যদি কোনোভাবে কিছু একটা কেমিস্ট্রি ম্যাচ করে যায়, যারা যারা এলিজিবল ব্যাচেলার আছে, তো তারা তো তাসলিমার মতো সুন্দরীকে আনার চেষ্টাই করবে না। তার গ্ল্যামার এখনও তো দেখছি, সানগ্লাস পরে যে পরিমাণ ভক্ত গেছে, উলু দিয়ে নিয়ে আসছে, আমার তো মনে হচ্ছে মা দুর্গাকে নিয়ে আসছে, এরা যা কীর্তি কারবার করছে আর কি। ও মুসলিম বলেই তো ওর দাম। সনাতনীরা তো হরদম ইসলামের বিরুদ্ধে কুৎসা করে, গালি দেয়, মজা আসছে না। মুসলিম দেয় বলে তার এত দাম, তার নাম যেহেতু ও তো মুসলিম না, তার নামটা মুসলিম, তাই এত তার দাম, তাই কামাল হোসেনের এত দাম, তাই মাসুম আক্তারের এত দাম। কোনো মুসলমান যদি মাদ্রাসার বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে বলে, ইসলামের বিরুদ্ধে বলে, তাকে এরা পারলে অস্কার, ভারতরত্ন সব দিয়ে দেবে। তাহলে সরকার কি করছে? সরকার কি তাহলে ওই ছাত্রদের পিছনে পড়ে গেছিল, আর কখন আতঙ্কবাদীরা দেশে ঢুকে গেলো সরকার জানতে পারলো না? এবং আগেই যে এই তথ্যটা প্রেস কনফারেন্স করে দিয়ে দেওয়া হলো যে মুখ্যমন্ত্রী খুনের চক্রান্ত হয়েছে বা চেষ্টা করছে, খুন করার জন্য এসছে, এইটা কি করে রিভিল হলো? এই স্টেটমেন্টটা পাবলিক করে দিলে কি হবে? পাবলিকও আতঙ্কিত হয়ে যাচ্ছে যে তাহলে মুখ্যমন্ত্রী যদি সুরক্ষিত না হয় এই রাজ্যে বা এই দেশে, তাহলে আমরা সুরক্ষিত কতটুকু? তো আমার মনে হয় এইটার প্রপার ইনভেস্টিগেশন হওয়া উচিত। একদম পাকিস্তানের সন্ত্রাসবাদী বর্ডার টপকে এখানে চলে এলো, এত কিছু করে ফেললো, আমার দেশের ইন্টেলিজেন্স কী করছিল? এবং যেমন এই শুভেন্দু অধিকারীর 4টে আত্মসহায়ক খুন হয়ে গেছে, তার এখনও কিনারা হয়নি। তো এবারে আমার মুখ্যমন্ত্রীও যদি খুন হয়ে যায়, তাও কি আমরা কিনারা করতে পারবো না? তাকে কি আমরা বাঁচাতে পারবো না? আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর জন্য খুব শঙ্কিত, মানে শুভেন্দু অধিকারীর জন্য শঙ্কিত নয়, কিন্তু আমি মুখ্যমন্ত্রীর জন্যে শঙ্কিত। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সুরক্ষিত না থাকে, তাহলে আমাদের কি হবে? না, এইটা আমি বলবো না। যে কেউ যদি মুখ্যমন্ত্রীকে হত্যা করতে চায়, হ্যাঁ, তাহলে সেইটা চিন্তার বিষয়, চর্চা তো হবেই। কিন্তু দেখা গেছে যখন যখন সন্ত্রাসবাদের নামে মুসলমানদের ধরা হয়, 5 বছর, 10 বছর, 12 বছর, এমনকি 18 বছর পরও দেখেছি সব বেকসুর খালাস হয়ে যায়, মানে সবগুলো ভুয়ো তথ্য দিয়ে ভরা। যেমন 2 জন সন্ত্রাসবাদী এখন উল্লেখযোগ্য জেলে রয়েছে, একটা উমর খালিদ, একটা শারজিল ইমাম। তো এই লোকটাও হয়তো উমর খালিদ বা শারজিল ইমামের মতোই হয়তো সন্ত্রাসবাদী হবে, হয়তো দেখা যাবে একটা সময়ের পর এ বেকসুর খালাস হবে। তাই বিচার কমপ্লিট না হওয়া পর্যন্ত কাউকে সন্ত্রাসবাদী বলে দেওয়াটা আমার মনে হয় ঠিক হবে না। তথ্য প্রমাণ সহ সেটা উপস্থাপনা করা হোক, কিন্তু এই ঘটনাটা পাবলিসিটি দিলে মানুষ আতঙ্কিত হচ্ছে। তাকে যখন ধরে ফেলেছেন তার তদন্ত করুন, তদন্তে প্রমাণ হলে তাকে শাস্তিও দিন, কিন্তু প্রমাণ হওয়ার আগে এত প্রচার, আমার মনে হচ্ছে এই যে মুখ্যমন্ত্রী ঘেরাটোপে পড়ে গেছিলেন, হাইকোর্টে ভৎসনা হচ্ছে, বাংশাল কোর্টে ভৎসনা হচ্ছে, নিজেই একটা মানে কি বলবো, হীনমন্যতায় ভুগছিলেন, যা করছি সব ফলস হয়ে যাচ্ছে। শুক্রবারিয়া বললাম, লোক খেলো না, দিল্লি আন্দোলনের বিরুদ্ধে করতে বলছি, লোক বিরুদ্ধে চলে যাচ্ছে। যতগুলো কাজ করেছে এখন পর্যন্ত পশ্চিমবাংলার সবই জনবিরোধী। তো উনি একটু কোণঠাসা ছিলেন, হয়তো হতে পারে এই ঘটনাটাকে করিয়ে, মানে এই নিউজটাকে সামনে এনে একটু সিম্প্যাথি গেইন করার চেষ্টা। আহাগো, আমার মুখ্যমন্ত্রী কত বিপদে আছে, কত জীবনের ঝুঁকি নিয়ে তিনি কাজ করছেন, হয়তো এটা একটা ট্রিক্সও হতে পারে, কারণ এই দেশে সব হয়, না হওয়ার কিছুই নাই। তো কথা হলো, তো আমাদের দেশে যা হয় সব পাকিস্তানের ইশারায় হয়,
আমরা তদন্ত কেন করি না? পুলওয়ামায় পাকিস্তানি ইশারায় আমাদের 40 জন জওয়ান শহীদ হলেন, কিন্তু আজও পর্যন্ত তার তদন্তই হলো না। পাহেলগাঁও হামলায় আমাদের অনেকগুলি ভারতীয় হত্যা হলো, সন্ত্রাসবাদীরা পাকিস্তান থেকে আসলো, মারলো, চলে আসলো, এবং তাদের কাজের সুবিধার জন্য সেখানে সিকিউরিটি তুলে নেওয়া হলো। কি অদ্ভুত ম্যাচিং ব্যাপার! আপনি বলুন, তাহলে সরকার সেগুলো তদন্ত করছে না, এখানে মুখ্যমন্ত্রীকে মারতে চলে এলো, এটা আমরা বুঝে গেলাম সে মারতে এসছে এবং পাকিস্তানকে পাঠিয়েছে, তাহলে তো আপনার তদন্ত কমপ্লিট হয়ে গেছে নাকি? তাহলে সেইগুলো একটু আমাদের জানালে ভালো হয়। কাকে? মুখ্যমন্ত্রীকে। দেখি না, অসুবিধা কি আছে? জেড ক্যাটাগরির উপরেও যদি আরও কিছু থাকে তাকে দেওয়া হোক, কারণ আমার মনে হয় দেওয়ার প্রয়োজন আছে, এবং অবশ্যই দেওয়া হোক। কিন্তু সাধারণ নাগরিকের কি হবে? এই যে অবস্থা হয়েছে, সন্ত্রাসবাদী ঢুকে যাচ্ছি জানতে পারছি না, সমস্ত মন্দিরের টাকা চুরি হয়ে যাচ্ছে আমরা জানতে পারছি না, ব্যাংকের টাকাগুলো গায়েব হয়ে যাচ্ছে, রিজার্ভ ব্যাংকের সোনা গায়েব হয়ে যাচ্ছে, এই যে মুন্দ্রা পোর্ট দিয়ে হাজার হাজার টন ড্রাগস চলে আসছে দেশের মধ্যে, পাড়ায় পাড়ায় অলিতে গলিতে ড্রাগস বিক্রি হচ্ছে রীতিমতো, সিসিটিভি ক্যামেরা কোথায় নেই, কিছুই ধরতে পারছি না। তাহলে যাদেরকে এই দেশের সুরক্ষার জন্য রাখা হয়েছে তারা মাইনেগুলো কিসের জন্যে নিচ্ছে? তাদের উপরে কি কোনো ব্যবস্থা হবে? যাদেরকে সুরক্ষিত রাখার জন্য মাইনে নিয়ে যাদের রাখা হয়েছে তাদের উপরে কবে অ্যাকশান হবে? আমার এটাই প্রশ্ন। ও জানে ওর উপরে ওইটা লাগু হবে না। এই বিজেপি যখন পড়বে তো অবশ্যই, তখন এরা আবার লাফিয়ে একটা নতুন দলে যাবে, কারণ এরা যদি বিরোধী আসনে থাকে তাহলে এই আইনগুলো এদের উপরে লাগু হবে। এই জন্য এদের কৌশল হচ্ছে এরা সবসময় শাসক দলে থাকে এবং এরা গন্ধ পেয়ে যায় কোন দল আসবে আর কোন দল যাবে। এটা এসআইআরের থেকেও জঘন্য একটা কিছু হতে যাচ্ছে। জোর জবরদস্তি এরা মুসলমানদেরকে বেনাগরিক করে দেবে, অনুপ্রবেশকারী বানাবে, রোহিঙ্গা বানাবে, এইটা হচ্ছে এদের পরিকল্পনা। অবশ্যই জানাবো। খালি কোরআন পড়াচ্ছে, এটা তো আমাদের কাছে সবথেকে মূল্যবান পবিত্র কিতাব, কিন্তু মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। সেখানে আর্মি নেমেছে, সেখানে ফোর্স নেমেছে, কিন্তু তা সত্ত্বেও মসজিদ পুড়ছে। আমার প্রশ্ন হলো, তাহলে কি পুড়তে দেওয়া হচ্ছে? কেন ফোর্স সেগুলোকে রক্ষা করতে পারছে না? এবং মানুষের ঘর পুড়ছে, যেখানে যত্রতত্র ধরে মারধর হচ্ছে। এইটা প্রতিবাদ জানাচ্ছি, এবং আমি চিন্তিত এর প্রতিক্রিয়া, এই ছোঁয়াচে রোগটা ভারতে যেন না ঢুকে পড়ে। কারণ বিজেপি সরকার যেই পরিমাণ কোণঠাসা হয়ে আছে, কোনোভাবেই আন্দোলনকে থামাতে পারছে না। ওদের শেষ হাতিয়ার দাঙ্গা হয়তো এখানেও সেই পথে এরা হাঁটবে, যার হাত ধরেই হোক। এটা সুদক্ষ রাজনীতিবিদের লক্ষণ, সময়ের সঙ্গে নিজেকে পাল্টে ফেলা। হ্যাঁ, নওশাদ সিদ্দিকী যে ধুরন্ধর রাজনীতিবিদ হয়ে গেছে, সে প্রয়োজন অনুসারে তার রাজনীতির স্বার্থে সে কার সঙ্গে শত্রু কার সঙ্গে বন্ধু করবে সেইটা সে ডিসিশন নিতে পারে। সে আমাদের মতো গোদা অঙ্কের হিসাব করছে না। আমরা সাধারণভাবে যেগুলো ভাবি, যেভাবে অঙ্ক কষি, যেইভাবে সিদ্ধান্ত নিই, আমাদের লেভেল থেকে নওশাদ সিদ্দিকী পলিটিশিয়ান হিসাবে অনেক উপরে চলে গেছে। এটাই বলতে হবে। মরণপণ জীবনপণ লড়াই ছিল তৃণমূলের বিরুদ্ধে, সেই তৃণমূলের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাওয়া এটা বড় রাজনৈতিক নেতৃত্বের একটা লক্ষণ। যখন তিনি রীতিমতো লড়ছিলেন সেই সময় নবান্নে একান্ত মিটিংও করেছেন। এই ফ্লেক্সিবিলিটি এবং এই ডাইনামিক ক্যারেক্টার আমার মনে হয় রাজনীতির উন্নতি দিকে আরও উন্নত স্তরে চলে যাওয়ার জন্য খুব প্রয়োজন। সেটা তার স্বাধীনতা, সে যেতেই পারে, কিন্তু গুন্ডাদমন আইনে তাদের যে ফাঁসানো হয়েছিল তার মুক্তির মূল কারণ সিজেপির ককরোচ জনতা পার্টির চাপে, কিন্তু হুমকিতে তাদেরকে ছাড়া হয়েছে। এবং দ্বিতীয়ত কি, রাষ্ট্রপতি সই বা গভর্নরের সই করে ওই বিল এখনও কিন্তু ক্লিয়ার হয়নি যে লাগু করবে। এটা জোর জবরদস্তি করে লাগু করছিল। হয়তো এই বিল পাস হয়ে যাওয়ার পর আগামী দিনে আরও অনেক লোকের উপরে লাগু হবে। হ্যাঁ, অতএব নওশাদ সিদ্দিকী সেখানে গেছে, দাঁড়িয়েছে, প্রতিবাদ করেছে,
এটা নিশ্চয়ই ভালো কথা, কিন্তু কে কার দলে যাবে এটা তার ব্যক্তিগত স্বাধীনতা। দেখেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী যদি নওশাদের প্রশংসা করে বিধানসভার মধ্যে বা যে কোনো জায়গায়, এতে নওশাদ কি করতে পারে? নওশাদ তো আর এইটা প্রতিবাদ করতে পারে না যে আপনি আমার প্রশংসা করবেন না, মানুষ আমাকে ভুল বুঝছে। এটা কি বলা সম্ভব? এটা হয়তো শুভেন্দু অধিকারী ওকে বিপদে ফেলে দিচ্ছে, যেমন ডোনাল্ড ট্রাম্প মাঝে মাঝে আমাদের নরেন্দ্র মোদীকে বিপদে ফেলে দেয়। তার থেকে বড় কথা, আপনারা যেটা বলছেন আগে যত প্রতিবাদী ছিল এখন অত প্রতিবাদী নয়, হয়তো এই সবেমাত্র গভর্নমেন্ট এসছে আর একটু মেপে নিচ্ছে। একদম নতুন নতুন এই আক্রমণাত্মক হয়ে গেলে অনেকে ভাবতে পারে যে এই তো সবে এসছে, একটু কাজ করতে দাও, তাই হয়তো দেখে নিচ্ছে। কখন কতটা আক্রমণাত্মক হবে সেটা তো নওশাদ সিদ্দিকী ঠিক করবে। দেখেন, নরেন্দ্র মোদী এই দেশের সঙ্গে যা করেছে, বাচ্চা বুঝে গেছে। খিস্তি কেউ এমনি দেয় না, খুব জ্বালায় দেয়। নরেন্দ্র মোদী ক্ষমা করবে কি? নরেন্দ্র মোদী ক্ষমা চাইলেও ক্ষমা পাবে না, এতটাই দেশের সর্বনাশ করেছে। আমিন এবং তার গার্লফ্রেন্ড অর্পিতা, যাদেরকে এখন ধরা হয়েছে, তারা আজকে কি করেছে? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মারার প্ল্যান করছে। আমি জানি আমাদের মুখ্যমন্ত্রী জনগণের মধ্যে মিশে যান, ওনাকে নিয়ে আমাদের চিন্তা। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি বুলেট প্রুফ গাড়ি, বুলেট প্রুফ জ্যাকেট, এইগুলো জামার লাগানো যেখানে আপনি যাবেন, এটা, এবং আমার দপ্তরের যে MOS, তার ছেলেকে ফাঁসিয়ে কিডন্যাপ করা হবে, এই রকম প্ল্যানিং। তো এগুলো আশকারাটা পায় কোথা থেকে? আশকারা পেয়েছে 15 বছর ধরে আগের সরকার আশকারা দিয়েছে। বাংলার 11 কোটি মানুষের সুরক্ষা তারা চিন্তা করেনি, ভারতবর্ষের 140 কোটি মানুষের সুরক্ষা চিন্তা করা হয়নি, তারা শুধু ভোট ব্যাংকের পলিটিক্স করে গেছে। CPM বলুন, বুদ্ধবাবুর সরকার বলুন, জ্যোতিবাবুর সরকার বলুন, মমতা ব্যানার্জির সরকার বলুন, তারা মুসলিমকে নিয়ে তোষণের রাজনীতি করেছে, তারা ভোট ব্যাংকের পলিটিক্স করেছে। কিন্তু একজন মহিলা যে অন্যায়ের প্রতিবাদ করেছে সব সময়তে, প্রথম দিন থেকে শেষ দিন অবধি তার স্ট্যান্ড থেকে সরেননি, তার পাশে কিন্তু তারা দাঁড়ায়নি। আজ দাঁড়িয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। বলে গেছেন আপনার যখন খুশি আসবেন, যতদিন খুশি আপনি থাকবেন, আপনি বুক রিলিজ করবেন, যা করবেন, এই আপনার সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের। যারা আমাদের 6টি যে ধর্মের কথা বলা হয়েছে, যারা নিপীড়িত, পাকিস্তান, আফগানিস্তান, এইসব জায়গাতে, সেখানে তাদেরকে আমাদের দেশে এলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। এরকম প্রচুর মানুষ এসেছে যারা আগের সরকারে তারা নাগরিকত্ব দিতে চাননি, ভোট ব্যাংকের পলিটিক্স করেছেন। যারা রোহিঙ্গা অনুপ্রবেশকারী, তাদেরকে বিভিন্ন রকমের ডকুমেন্টস বানিয়ে দিয়েছে আগের সরকার। কিন্তু যারা নিপীড়িত এই 6টি ধর্মের মানুষ, হিন্দু, শিখ, জৈন, বুদ্ধিস্ট, পার্সি, তাদেরকে বানিয়ে দেওয়া হয়নি। এবং আমাদের সরকার, আমাদের সম্মানীয় গৃহমন্ত্রী বলুন কি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলুন, আমরা বলেছি করে দেবো। আমরা রাস্তাগুলো আমরা বানিয়ে দেবো, মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কদিন আগে। রাস্তাতে 3টে লেয়ার হয়, আমরা 2টো লেয়ার বানাবো। টপমোস্ট যে লেয়ারটা, যেটা বিটুমেন লেয়ার, সেটা বর্ষার পরে হবে, কিন্তু বাকি 2টো লেয়ার আমরা বানিয়ে দেবো, যেগুলো প্রচণ্ড খারাপ অবস্থা। কারণ আমরা তো আর ইরেসপন্সিবল হতে পারি না। আগের সরকার ইরেসপন্সিবল ছিল, আগের সরকারের কাউন্সিলর, চেয়ারম্যান, তারা ইরেসপন্সিবল, যে আমাদের সরকার আসার সাথে সাথে তারা চলে গেছে। এই বর্ষাকালে আমাদেরকে অথই জলে ফেলে তারা চলে গেছে। আজকে যে চুরিগুলো হয়েছে, একই সাথে সাথে সেটা এনকোয়ারিও হবে, আবার টাকাও ছাড়বো, আমাদের আগের কন্ট্রাক্টররা টাকাও পাবে, কিন্তু দেখে তারপর টাকাটা ছাড়বো। আর যে রাস্তার খুব খারাপ অবস্থা, সে রাস্তাই বলুন, জল বলুন, ড্রেন বলুন, আমরা করে দেবো, লাইট বলুন, আমরা বানিয়ে দেবো। স্পেসিফিকলি আমি বলেছি, আমি কলকাতাতেও আপনারা দেখেছেন, এক ইলিগাল পার্কিং, হকার, যারা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন পুজো অবধি আমরা হাত দেবো না হকারে, কিন্তু হকার যারা পুরো ফুটপাথটাকে দখল করে বসে আছে, আমি তাদেরকে বলেছি আপনারা পিছিয়ে যান এবং মানুষের যাতায়াতের জায়গা দিন। এবং এই বিষয়টাও, বাড়ি বানাচ্ছে আর রাস্তার মধ্যে স্টোন চিপ, বালি, ইট ফেলে রেখে। শুক্রবার দিন বিশেষ দিন, ওই শুক্রবারের লোকেরাই করেছে, চিহ্নিত করেছি। শুক্রবার তো ওরা একটু করবে, তাই আমি আপনাকে বলি সব ছাড়ুন। শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে, কয়েকটা দিন অপেক্ষা করুন, কয়েকটা দিন অপেক্ষা করুন,
এদের কি করতে হয় আমি জানি। ফরমার চিফ মিনিস্টারও মুসলমানদেরকে দেখে দিয়েছিল, বর্তমান চিফ মিনিস্টারও ফরমার চিফ মিনিস্টারের দেখানো পথে হাঁটছে, যা অত্যন্ত নিন্দনীয়, দুর্ভাগ্যজনক। আমি তো বলছি মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে, যদি অ্যামেন্ডমেন্ট করা যায়, সংশোধনী যদি আনা যায়, শুক্রবারকে সংশোধনী করে বাদ দেওয়া দরকার। তবে 1947 15ই আগস্ট দিনটি ছিল কিন্তু শুক্রবার, পবিত্র একটা দিন ছিল। ছাত্রদের আন্দোলনের জেরে চাপে পড়ে কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন। এটা অনেক আগে পদত্যাগ করা দরকার ছিল। এই মধ্যিখানে যে ক্ষয়ক্ষতি হলো তাহলে এটা হতো না। আরও বেশ কয়েকটি দাবি আছে, সেই দাবিগুলোকে মেনে নিতে হবে, এটা আমি ভারত সরকারের কাছে আবেদন করব। কারণ নিটের মতো এক্সামে যদি পেপার লিক হয়ে যায় তাহলে মানুষ আর ভরসা কোথায় করতে পারবে? দাদা, আমরা দেখছি যে কালকে যে প্রোটেস্ট ছিল কলকাতায়, সেখানে সাংবাদিকদের ওপর একটা হামলা হয়েছে, মহিলা সাংবাদিকদের থেকে শুরু করে ক্যামেরা ভেঙে দেওয়া এবং সব রকম ভাবে বর্বরতা করা হয়েছে, কি বলবেন? মেইনস্ট্রিম মিডিয়া, গদি মিডিয়া, ডিজিটাল মিডিয়া কেউ এই আক্রমণের হাত থেকে বাঁচেননি। অর্থাৎ যারা নিরপেক্ষ খবর করে তারাও অ্যাকচুয়াল আজকে হাউসের মধ্যে লিডার অফ দি হাউস একটা কথা বলেছেন যে গতকালকে যে ঘটনা ঘটেছে তার মধ্যে যারা অর্গানাইজার ছিল তাদের কোনো কেউ ছিল না, নিটের যারা আছে তাদের কেউ নয়, সিজেপি যে তথা মানে সিজেপির যারা সদস্য নয়, তিনি একটা কিন্তু ক্লিন চিট দিয়েছেন যারা আন্দোলনকারী ছিল গতকালকে তারা হিংসার সাথে কেউ জড়িত নয়। আর আমিও বলছি আন্দোলনকারী এই হিংসার সাথে কেউ যুক্ত ছিল না। এই আন্দোলনের মধ্যে ঢুকে হিংসা করে এই আন্দোলনের অভিমুখকে অন্যদিকে ঘোরাতে চেয়েছিল। তা আমিও আবেদন করব রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, যারা হিংসা ছড়িয়েছে খুঁজে বার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। তিনি বলেছেন অলরেডি নাকি 70 জনকে আইডেন্টিফাই করেছে। এখানে আমি একটা সংযোজন করব যে অনেক সময় দেখা যায় যারা আটকায় তারাও ফেঁসে যায়, এর ক্ষেত্রে না হয়। আমরা দেখছিলাম ভিডিও, অনেক মহিলাদেরকেও ছাড়েনি, পুরুষ সাংবাদিক মহিলা সাংবাদিকও আক্রান্ত হয়েছে। আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। যারা আক্রমণ করেছে একটা ওনার ছাড় পায়, কিন্তু যারা বাঁচাতে গিয়েছিল ভিডিওতে তাদের ছবি এসে যায়, যদি তাদেরকে না আবার আইডেন্টিফাই করে এরা মারছিল বলে আটকে দেওয়া হয়, এটাও যেন দেখা হয়। কারণ গণতন্ত্রে তথাকথিতভাবে আমরা বলি চতুর্থ স্তম্ভ মিডিয়া, এমনি মিডিয়া স্বাধীনতাতে আমাদের দেশ 157 আউট অফ 180। তাহলে আমরা এত বৃহৎ গণতন্ত্রের দেশে বসবাস করছি, পৃথিবীর সবথেকে বড় লিখিত সংবিধান আমাদের কাছে আছে, আর আমাদের দেশের সাংবাদিকরা আক্রান্ত হবে, এটা মোটেও কাঙ্ক্ষিত নয়, কাম্য নয়, এটা বন্ধ হওয়া দরকার। আর সাথে সাথে এটাও বলবো, দেখছিলাম গতকালকে ঘটনার পর থেকে বেশ কিছু লোক লেখালেখি করছেন সাংবাদিক বন্ধুরা যে আমরা পলিসি তৈরি করিনি, তৈরি করে হাউস, তার ইম্প্যাক্ট কেন আমাদের হবে। এটা আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু আমি এটাও বলবো আপনাদেরকে, আপনারা যে হাউসের আন্ডারে আছেন তাদেরকেও বলুন সংযত হয়ে পলিসি তৈরি করা। একটা সময় দিল্লিতে যে ছাত্র আন্দোলন হচ্ছে সেটাকে বিদেশি ফান্ডিং বলে চালানো হয়েছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, কেউ চীন যোগ, কেউ পাকিস্তানি যোগ, কেউ বাংলাদেশি যোগ বলে যা ইচ্ছা তাই করানো হয়েছে। এটা বন্ধ করা উচিত। আজ গতকাল কি আমরা সম্ভবত না আজকে দেখলাম, আমি আজকে ভিডিওটা দেখেছি, এক্সটার্নাল মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেই দপ্তরের যিনি মুখপাত্র, তিনি একটা প্রেস করে বললেন যে এই আন্দোলনের সাথে কোনো বিদেশি সম্পর্ক নাই। কিন্তু সারা এই বেশ কয়েকটা দিন বেশ কিছু সাংবাদিক যেভাবে এইটাকে তুললো, তারা তো এসি রুমে বসে তোলে, আর ড্রাইভার নিতে হয় যারা রোদ বৃষ্টি উপেক্ষা করে ফিল্ডে যারা কাজ করে, যারা হাউসে বসে গল্প বানায়, তারা যে অন্যায়গুলো করে তার ইফেক্ট পড়ে সাধারণ যারা ফিল্ডে কাজ করে। আমি অনুরোধ করবো সাধারণ মানুষকে, যেরাও রুজি রুটির জন্য এই পেশাতে এসেছে, কেউ শখে আসেনি, যে যাই বলো সবাই সংসার, কারো বাড়িতে মা বাবা ছেলে মা সন্তান স্বামী স্ত্রী আছে, তাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। সুতরাং এরাও আমাদের প্রতিবেশী, এরাও আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য। কবি জয় গোস্বামী এখানে আছেন, আপনি যদি একটু মঞ্চে আসুন, কিছু বলুন।
দেখুন, এটা তো কোনো রকম কোনো আগে থেকে নির্দিষ্ট কিছু ছিল না। তসলিমা হঠাৎ ডেকেছেন, আমাদের তাতে কোনো রকম ভূমিকা ছিল না, এবং দর্শকরা তাকে এতটাই অপছন্দ করেন দেখা গেল। সুতরাং এটা একটা মানে ওই কারোর নিয়ন্ত্রণের বাইরে একটি ঘটনা। আমার ধারণা এটাই হয়তো জয় গোস্বামী হয়তো জানলেন যে আজকের বাংলা কীরকম। 2007 সালের 22শে নভেম্বর পশ্চিমবঙ্গ সরকার আমাকে কলকাতা ছাড়তে বাধ্য করেছিল। আমি কোনো অপরাধ করিনি, কোনো আদালত আমাকে নির্বাসনের সাজা দেয়নি, তবু মৌলবাদীদের হুমকির মূল্য দিতে হলো আমাকে। আমি তো আমার দেশেও কোনো অপরাধ করিনি। তারপরও আমার দেশ বাংলাদেশ আমাকে শাস্তি দিয়েছিল। 32 বছর আগে আমাকে নির্বাসন দিয়েছিল। তৃণমূল সরকারের আমলেও তসলিমার উপরে এই অলিখিত নিষেধাজ্ঞা বহাল ছিল। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর কলকাতায় প্রত্যাবর্তন হলো লেখিকার। আজকের দিনটি সাক্ষ্য দিচ্ছে, ভয় চিরস্থায়ী নয়, নিষেধাজ্ঞা চিরস্থায়ী নয়, বন্ধ দরজাও চিরকাল বন্ধ থাকে না। নির্বাসিত অবস্থায় কবি লিখেছিলেন, ভালো নেই আমি, এভাবে কেউ কোনোদিন ভালো থাকেনি কোথাও, এভাবেই তুমি আমাকে রেখেছো কলকাতা, এভাবেই নির্বাসনে, এভাবেই এক ঘরে করে। নির্বাসিত মানুষের ক্যালেন্ডারে বছর শুধু সময় নয়, প্রতিটি বছর একটি বন্ধ দরজা, প্রতিটি মাস অপেক্ষা, প্রতিটি দিন নিজের ঠিকানা হারানোর দুঃখ। আজ সেই দীর্ঘ অপেক্ষার পর কলকাতার মাটিতে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি শুধু একটি শহরে ফিরে আসিনি, আমার হারিয়ে যাওয়া জীবনের একটি অধ্যায়ের কাছে ফিরে এসেছি। বামফ্রন্ট সরকার শয়তানি করে মুসলমান ভোট ব্যাংককে তোয়াজ করবার জন্য ওকে এক বস্ত্রে তাড়িয়েছিল, তার গালে একটা থাপ্পড় পড়লো। অবশ্য বামফ্রন্টের এখন কোনো অস্তিত্ব নেই, তাদের কথা বাদ দাও। কিন্তু যেটা হয়েছে আজকে সেটা হচ্ছে যে তসলিমার প্রতি যে অবিচারটা, যে নোংরামিটা করা হয়েছিল, বামফ্রন্ট করেছিল এবং তারপরে তাদের মেধাবী ছাত্রী মমতা করেছিল, সেটার আজকে কিছুটা হলো প্রায়শ্চিত্ত করা হলো। চোখ দুটোর দিকে যখনই তাকাই মনে হয় ওই চোখ বুঝি 2000 বছর ধরে চিনি। কলকাতার প্রেম কবিতা লিখেছিলেন তসলিমা নাসরিন। 19 বছর আগে যে কলকাতা তাঁকে ফিরিয়ে দিয়েছিল, সেই তিলোত্তমাই আপন করে নিল নির্বাসিত কবিকে। বাম আমলে বিতাড়িত লেখিকা প্রায় 2 দশক পর ফিরলেন এই শহরে। আজ আমি কলকাতায় ফিরে এসেছি। এই একটি বাক্য উচ্চারণ করতে আমার প্রায় 19 বছর লেগেছে। শনিবার রবীন্দ্র সদনে লেখিকাকে সম্বর্ধনা দেন মুখ্যমন্ত্রী। নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সুরক্ষিত। এখানে কোনোভাবে ধমক চমক, দেখে নেব, আটকে দেব, এসব জিনিস অতীত হয়ে গেছে। আপনি যখনই মনে করবেন বারে বারে আসবেন, সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। 2007 সালে তসলিমা নাসরিনের দ্বিখণ্ডিত উপন্যাস ঘিরে উত্তাল হয়ে ওঠে কলকাতার একটি অংশ। তৎকালীন বাম সরকার তসলিমার বইটিতে নিষেধাজ্ঞা জারি করে। কলকাতা ছাড়তে বলা হয় লেখিকাকে। 2007 সালের 22শে নভেম্বর পশ্চিমবঙ্গ সরকার আমাকে কলকাতা ছাড়তে বাধ্য করেছিল। দর্শক, এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখলেন, এই ভিডিও দেখার পর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। তসলিমা নাসরিন কি এই পশ্চিমবঙ্গে থাকতে পারবে যদি মুসলিমদের বিরুদ্ধে কথা বলে? যদিও আপনারা এখন যারা এই ভিডিওটি দেখতেছেন এই জেনারেশনের, তারা হয়তো বা বুঝতেছেন না যে তসলিমা নাসরিন এত সুন্দর করে কথা বললো। আমরা দেখলাম তিনি বক্তব্যতে খুব সুন্দর করে মানুষের মাঝে কথা বললেন এবং খুবই নমনীয় এবং কোনো মানুষের মনে আঘাত দিয়ে কথা বলেননি। কিন্তু এতটা কি খারাপ কাজ করলো যে তসলিমা নাসরিনের বিভিন্ন শো আপনারা ইউটিউবে রয়েছে, সেগুলিকে সার্চ করবেন এবং সেগুলিকে দেখবেন কতটা জঘন্য ভাষায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা বলে, কতটা জঘন্য ভাষায় মুসলিম সমাজকে নিয়ে কথা বলে।
মুসলিমদের ওই যে বিভিন্ন বিষয় নাক গলায়, বিভিন্ন বিষয়, তো এইগুলিকে বলার কারণেই কিন্তু তাকে বাংলাদেশ থেকে লাথি মেরে তাড়িয়েছিল। এখন শুভেন্দু অধিকারী একমাত্র তাকে আবার পশ্চিমবঙ্গে ফিরিয়ে এনেছেন, তার একমাত্র কারণ হচ্ছে তিনি মুসলিমদের বিরুদ্ধে কথা বলা শুরু করবে। আজকে না বলুক, কালকে ঠিক বলা শুরু করবে। আপনারা এটা দেখতে পারবেন, খুব শীঘ্রই মুসলিমদের বিরুদ্ধে উনি কথা বলা শুরু করবে। আর এই কথাগুলি আপনাকে এমনভাবে বুঝাবে, এমনভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাবে, কিন্তু কথাটা কিন্তু ভুয়া, কিন্তু এমনভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাবে আপনার মনে হবে যে এটা তো সত্যি। হিন্দুরা তো দূরের কথা, মুসলিমরা পর্যন্ত বিভ্রান্ত হয়ে যায়, মুসলিমরা পর্যন্ত নাস্তিক হয়ে যায় এই তসলিমা নাসরিনের ভিডিও দেখলে। দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে, আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের চ্যানেলেই চোখ রাখুন। ধন্যবাদ।